সেই যে প্রায় মাসখানেক আগে পশুপতিবাবু কিশোরকে ত্যায্যপুত্র করে দৃঢ় সংকল্প জানিয়ে ট্যাক্সি চড়ে প্রস্থান করেছিলেন, তারপর থেকে তার আর কোনো সংবাদ পাওয়া যায়নি। তিনি যে সত্যিই তার সঙ্গে সমস্ত বন্ধন ছিন্ন করে দিয়ে চলে গেলেন, পত্র লিখে আর সমালোচনা করবেন না, এটা কিশোর অসম্ভব বলেই মনে করেছিল। কিন্তু সপ্তাহকাল অধীরভাবে প্রতীক্ষা করবার পরও যখন তার কোনো সাড়া শব্দ পাওয়া গেল না, তখন একদিন বিমলাকে লুকিয়ে কিশোর নিজেই পত্র লিখল। সমস্ত ব্যাপার সবিস্তারে বিবৃত করে বহু মিনতি জানিয়ে লিখল যে এ অবস্থায় বিমলাকে ত্যাগ করা শুধু যে নিষ্ঠুরতা হবে তা নয়, ঘোর অধর্মও হবে, এবং মৃত জননীর শপথ করে লিখল যে বিমলার সঙ্গে তার সম্পর্ক ভ্রাতা ভগিনীর মতোই নিষ্কলুষ। এ কথা যেন তিনি অবিশ্বাস না করেন। সবশেষে পত্র সমাপ্ত করবার সময় লিখল, এত বলবার পরও যদি তিনি বিশ্বাস করতে না চান, বেশ, বিমলাকে তিনি নিজের কাছে নিয়ে গিয়ে রাখুন। পরমারাধ্যা মাতৃদেবী সর্বদা তার সঙ্গে থাকবেন, কিশোর তার ছায়াও মারাবে না। তা হলে তো আর কোনো গোল থাকবে না। পত্র পাঠিয়ে দিয়ে গত 3 সপ্তাহ ধরে সে উত্তরের অপেক্ষা করছিল। কিশোরের প্রকৃত স্বভাবই প্রফুল্ল, দুশ্চিন্তা দুর্ভাবনা সে সহজে ঝেড়ে ফেলতে পারত, কিন্তু তবু পিতার সঙ্গে এই অহেতুক মনোমালিন্য তার মনের কোণে গুপ্ত কাঁটার ন্যায় সর্বদা খচখচ করছিল। এর একটা সন্তোষজনক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার মন একদণ্ডের জন্য সুস্থির হতে পারছিল না। সে দিনটা ছিল রবিবার। ভালো করে ঘুম থেকে ওঠবার আগেই আজকাল দিবসব্যাপী অনাহত অবকাশের কাল্পনিক চরিত্রটা কিশোরের সর্বাঙ্গে যেন তৃপ্তির স্পর্শ বুলিয়ে দিয়ে যায়। সে তাড়াতাড়ি শয্যা ছেড়ে উঠে পড়ল, কারণ এমন দিনে একদণ্ড ঘুমিয়ে নষ্ট করা যেতে পারে না। হাত মুখ ধুয়ে ল্যাবরেটরির ঘরের সব জানালা খুলে দিয়ে প্রাতঃকালের নবীন আলোতে সে কাজ করতে শুরু করল। যথেচ্ছ কাজ করবার স্বাধীনতায় যে পরম বিশ্রাম, তা জেনেই যেন এই নিত্য নৈমিত্তিক কাজেও তার শান্তি হল। ঘড়িতে 8টা বাজতেই কিশোরের মন এদিক ওদিক পালাতে আরম্ভ করল। একটা পরিচিত কণ্ঠের আহ্বানের জন্য তার ইন্দ্রিয়গুলো সতর্ক হয়ে রইল। রবিবারের সকালবেলায় বিনয়বাবুর বাড়িতে সভা বসতে আরম্ভ করেছিল। দীনবন্ধুবাবুও এই সভায় এসে যোগ দিতেন। কিশোর পলাতক মনটাকে ধরে এনে কাজে জুড়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু কিছুতেই মন স্থির করতে পারল না। ওদিকে দীনবন্ধুবাবু বোধ করি কোন কাজে পড়ে আসতে পারল না। সুহাসিনী অন্যমনস্কভাবে 2-3 বার ড্রয়িং রুমে ঘুরে গিয়ে লাইব্রেরির ঘরে উঁকি মেরে দেখল বিনয়বাবু কি একটা লেখায় ব্যাপৃত আছেন। আস্তে আস্তে ঘরে ঢুকে সে তার পিছনে গিয়ে দাঁড়ালো। বিনয়বাবু লক্ষ্য করলেন যে তখন সে শেলফ থেকে একটা বই টেনে নিয়ে গদি মোড়া চেয়ারে গিয়ে বসল। ক্ষুদ্র একটা নিঃশ্বাস ফেলে তার পাতা উল্টাতে আরম্ভ করল। 8:30 বেজে গেল। কিশোর তখন টেস্ট টিউব ফেলে হাত ধুয়ে তোয়ালেতে হাত মুছতে মুছতে আবার কি করবে ভাবছিল। এমন সময় নিচে সদর দরজার নিকট থেকে ডাক পিয়নের সাড়া আসলো। চিঠি? হ্যাঁ, চিঠি কিশোরের বড় একটা আছে না, কেই বা লিখবে। সে সচকিত হয়ে তাড়াতাড়ি নিচে নেমে গেল। 2খানা চিঠি। একখানা এসেছে। 2খানা চিঠি, একখানা হস্তাক্ষর দেখেই ছিল তার বাবার। চিঠি 2খানা নিয়ে ঘরে এসে কিশোর ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। তারপর খাম ছিঁড়ে চিঠি বের করে পড়ল। পত্রের আরম্ভে কোনো সম্বোধন বা শিরোনাম নেই। পত্র এই রকম: তোমার পত্রে যে অসম্ভব স্পর্ধা প্রকাশ পেয়েছে তা দেখে আমি স্তম্ভিত হয়ে গেছি। তোমার যে এতদূর ধৃষ্টতা হতে পারে তা তোমার শোচনীয় অধঃপতন দেখে কল্পনা করতে পারিনি। তোমার বিমাতা একটা ভ্রষ্ট রমণীর সহচর্যে বাস করবেন এই কদর্য প্রস্তাব করে তুমি আমাকে যে অপমান করেছ, তার উত্তরে আমি তোমাকে জানাচ্ছি যে তোমাকে আমি ত্যায্যপুত্র করলাম। আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক রইল না। আমার মৃত্যুর পর আমার বিষয় সম্পত্তিতে তোমার কোনো দাবি থাকবে না। আমার অন্যান্য পুত্ররা বিষয় সম্পত্তি পাবে, এরকম উইল করছি।
আশা করি তারা কালে তোমার মতো নষ্ট চরিত্র কুপুত্র হয়ে দাঁড়াবে না। ভবিষ্যতে আমাকে পত্র লিখে কোনো অপরাধ অনুরোধ করবার চেষ্টা করো না। ইতি পশুপতিনাথ চক্রবর্তী। পত্র হাতে করে কিশোর স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তিক্ত মনে ভাবতে লাগলো, এছাড়া আর কী সে প্রত্যাশা করেছিল। সেদিন সামনে যা বলে গেছেন, আজ পত্রে তিনি সেই কথাই পুনরুক্ত করলেন। কোথাও এতটুকু গরমিল নেই। শুধু তিনি যে কিশোরকে ত্যাগ করতে কতদূর দৃঢ় প্রতিজ্ঞ তা যেন পত্রের প্রতি ছত্রে আগুনের মতো জ্বলজ্বল করছে। কিশোরের সমস্ত হৃদয় নিংড়ে দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে এই সত্যিটাই বাইরে আসলো যে, হায়রে, আজ তার মা জীবিত নেই। তাই তার বাবা তাকে বিষয় থেকে বঞ্চিত করে এ পক্ষের সন্তানদের সংস্থান করতে এত ব্যগ্র যে একটা সত্যকার অপরাধের জন্য অপেক্ষা করতে পারল না। মিথ্যে কলঙ্ক লেপন করে তাকে লোকসমাজে অস্পৃশ্য করে দিলেন। চিঠিটা সে কুচি কুচি করে ছিঁড়ে জানালা গলিয়ে ফেলে দিল। বিমলার চোখে যদি এ চিঠি পড়ে তবে হীনতা ও অপমানের লজ্জা বাড়বে বই কমবে না। অন্য চিঠিখানা তুলে নিয়ে সে চোখ বুলিয়ে দেখল, কিন্তু কে লিখেছে সহসা বুঝতে পারল না। স্ত্রীলোকের লেখা চিঠি। নিচে স্বস্বাক্ষর হেমাঙ্গিনী দেবী। বিস্ময় হয়ে পাঠ করতে করতে তার স্মরণ হলো যে সেদিন রাত্রে যার সঙ্গে পরিচয় হয়েছে ইনি সেই অনুপমের মা হেমাঙ্গিনী দেবী। এ সময় ঘরের বদ্ধদ্বারে ঘা পড়ল। ঠাকুরপো, দোর বন্ধ কেন? চিঠি কোথা থেকে এলো? রবিবারে কলেজে রান্না নেই বলে বিমলা প্রায় বেলা 9টা পর্যন্ত পূজা অর্চনায় কাটায়। এইমাত্র পূজার ঘর থেকে বেরিয়ে ঝির মুখে চিঠি আসার খবর পেয়ে কিশোরের কাছে খোঁজ নিতে এসেছিল। কিশোরের কাছে যে চিঠিপত্র আসে না তা তার অজ্ঞাত ছিল না। দরজা খুলে হাতে চিঠিখানা নিয়ে দাঁড়িয়ে কিশোর বলল, একখানা নিমন্ত্রণের চিঠি, হেমাঙ্গিনী দেবী লিখেছেন। তিনি কে? অনুপমের মা। ও, যার কথা সেদিন বলেছিলে, তার নেমন্তন্ন কিসের? কি জানি কিসের নেমন্তন্ন, তা তো কিছু লেখেননি। আর মাত্র একদিনের পরিচয়ে আমাকে নেমন্তন্ন করবার মানেও তো কিছু বুঝতে পারছি না। ছাপানো চিঠি নয়, হাতে লেখা। এই দেখো না। বিমলা চিঠিখানা হাতে নিয়ে দেখল, ছোট চিঠি। তাতে এই কথাগুলো লেখা আছে, বাবা কিশোর, কাল রোববার সন্ধ্যায় আমার বাড়িতে সামান্য একটু চা পানের আয়োজন করছি। গুটি কয়েক বন্ধু বান্ধব উপস্থিত থাকবেন। তুমি আসতে পারলে বড়ই আনন্দিত হব। ইতি আশীর্বাদিকা হেমাঙ্গিনী দেবী। চিঠি ফিরিয়ে দিয়ে হাসতে হাসতে বিমলা বলল, তোমার ওপর এর ভারী মায়া পড়েছে দেখছি। একেবারে বাবা কিশোর লিখে ফেলেছেন। একটু সাবধানে থেকো ঠাকুরপো। কিশোর বলল, সেদিন মায়ার ঠেলায় ব্যতিব্যস্ত করে তুলেছিলেন। বলতে বলতে তার মুখখানা মলিন হয়ে গেল। স্মরণ হলো, এই স্ত্রীলোকটি সেদিন বলেছিলেন যে তার বাবা তার পর হয়ে গেছেন। কথাটা তখন তার ভালো লাগেনি। বিমলা তার মুখের ভাব লক্ষ্য করে জিজ্ঞাসা করল, মুখখানা শুকনো শুকনো দেখছি, রাত্রে কি ঘুম ভালো হয়নি? কিশোর মাথা নেড়ে বলল, না, ঘুম বেশ হয়েছিল। এই মহিলাটির কথা ভেবেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। কি জন্য নিমন্ত্রণ কিছুই জানি না, চা পান করি না। আমার যাওয়াটা কি উচিত হবে? বিমলা বলল, সে কি কথা, যেতে হবে বই কি। চা না হয় না খাবে। তুমি কুঁড়ে মানুষ, কোথাও যেতে হলেই তোমার মাথায় আকাশ ভেঙে পড়ে, এক ওই বাড়ি ছাড়া। বলেই আঙুল নির্দেশ করে জানালার দিকে দেখালো। কিশোর কি একটা প্রতিবাদ করতে যাচ্ছিল। বিমলা বাধা দিয়ে বলল, তোমার কৈফিয়ত শোনবার এখন আমার সময় নেই। উনুন জ্বলে যাচ্ছে, রান্না চাপাতে চললুম। বলেই হাসতে হাসতে চলে গেল। সন্ধ্যার পরে হেমাঙ্গিনী দেবীর হাতিবাগানের বাড়ির দোতলে একখানা বড় ঘরে গুটি 10-12 ভদ্রলোক মহিলা জড়ো হয়েছিলেন। সকলে বিশিষ্ট পারিবারিক বন্ধু, বাইরের লোক কেউ ছিল না। সুহাসকে নিয়ে বিনয়বাবু উপস্থিত ছিলেন, দীনবন্ধুবাবুও এসেছিলেন। ঘরের স্থানে স্থানে 2 বা 3 অতিথি একত্র হয়ে নিম্নকণ্ঠে বাক্যালাপ করছিল। সকলের সম্মিলিত অনুষ্ঠ কণ্ঠস্বরে ঘরের মধ্যে একটি অস্ফুট গুঞ্জন করছিল। গৃহকর্ত্রী সোনার নাক টেপা চশমা আটকে চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলেন
এবং মাঝে মাঝে একে ওকে সম্বোধন করে আপ্যায়ন করছিলেন। অনুপম চন্দ্র আকাশে চক্রায়মান চিলের মতো সুহাসিনীকে কেন্দ্র করে ঘরময় পরিভ্রমণ করছিল। ঘরের প্রায় মাঝখানে একটা কাউচের ওপর সুহাসিনী এবং আরেকটি মেয়ে বসে গল্প করছিল। মেয়েটির নাম করবী, সে অনুপমের মামাতো বোন। এতদিন দার্জিলিংয়ে মেয়েদের এক কনভেন্টে থেকে পড়াশোনা করছিল। এখন হঠাৎ কি খেয়াল হয়েছে, তাই লেখাপড়া ইতি করে দিয়ে বাবার কাছে চলে এসেছে। আজকের এই অনুষ্ঠানে সেই প্রধান উপলক্ষ। করবী মেয়েটি বয়সে সুহাসিনীর সমান, কি একধার বছরে ছোট হবে। ছোটোখাটো গোলগাল গড়ন, চাঁপা ফুলের মতো রং, মুখে চোখে বেশ একটা শ্রী আছে। এই মেয়েটি সহজে ছোট বড় সকলের হৃদয় জয় করে ফেলতে পারে। বাবা মা আত্মীয় স্বজনের অতিরিক্ত আদর ও বিলেতি স্কুলের শিক্ষার গুণে সে একটু ফাজিল ও স্বেচ্ছাপরায়ণ হয়ে পড়েছিল বটে, কিন্তু সত্যকার মন্দ তার স্বভাবে কিছু ছিল না বলেই সকলে তার ছেলে মানুষই মনে করে উড়িয়ে দিতেন। করবী সুহাসিনীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলছিল, হাসদি, তোমাকে জড়িয়ে ধরে চুমু খেতে বড্ড ইচ্ছা করছে ভাই। সুহাসিনী বলল, ছেলে মানুষই করিস না করবী, এত লোকের সামনে তোর কি একটু লজ্জা হচ্ছে না? তার যে স্কুলের গল্প বল শুনি। করবী বলল, সে হবে ক্ষণ, কতদিন পর দেখা হলো বলো তো। আচ্ছা, এত লোকের সামনে যদি তোমার লজ্জা করে তাহলে ওই পাশের ঘরটা চলো, ও ঘরে কেউ নেই। কি পাগল তুই বল দেখি। না না, চুমু খেতে হবে না, আমি এখন ওই জন্য উঠে যেতে পারবো না। তারপর তার ডালিম ফুলের রঙে টকটকে লাল সিল্কের শাড়িটা দেখে বলল, কি চমৎকার রং তোর শাড়িখানার, কবে কিনলি? চুম্বনের কথা ভুলে করবী আহ্লাদিত হয়ে বলল, বেশ রং না? কিনিনি, বাবা প্রেজেন্ট করেছেন। দাম বেশি নয় ভাই? তুমি যদি কেনো বলে দিতে পারি কোন দোকানে পাওয়া যায়, আমি নিজে গিয়ে রং পছন্দ করে নিয়েছি কি না। সুহাসিনী বলল, আমি এই রঙের কাপড় নিয়ে কী করব? কেন পরবে? সুহাসিনী হাসল, দূর, আমাকে রক্ষাকালীর মতো দেখাবে যে। মাথা নাড়িয়ে করবী বলল, কখনো না, চমৎকার দেখাবে। না, আমি গোড়া চাঁদ বলে সুহাসিনী হাসল, কিন্তু মনে তার সে হাসির ছোঁয়া পড়ল না। এই 18 বছর বয়স পর্যন্ত নিজের কালো রঙের জন্য কোনোদিন তার মনে দুঃখ হয়নি, কিন্তু এদানিং কি জানি কেন প্রায় নিজেকে কুরূপা মনে করে সে ভারী বিষণ্ণ হয়ে পড়ে। দরজার কাছে একটা শব্দ শুনে দুজনে একসঙ্গে চোখ তুলে তাকালো। ঢিলে আস্তিনের একটা পাঞ্জাবি পরে গৌরবর্ণ দীর্ঘায়তন একটা যুবক দ্বারের সম্মুখে এসে দাঁড়িয়েছে। চশমার উপর দিয়ে তাকে দেখে হেমাঙ্গিনী সাদরে আহ্বান করলেন, এসো বাবা এসো। সুহাসিনীর গায়ে ঠেলা দিয়ে চুপি চুপি করবী বলল, কে ভাই হাসদি, তুমি চেনো? সুহাস কিন্তু উত্তর দিল না, প্রশ্নটা বোধহয় শুনতে পেল না। তার চোখের সামনে দিয়ে একটা কালো পর্দা সরে যাচ্ছিল। আজকের এই অনুষ্ঠানে যে কিশোর নিমন্ত্রণ হতে পারে এ তার অতিদূর কল্পনাতেও আসেনি। অনুপমের সঙ্গে কিশোরের যেরকম আলাপ, তাকে আলাপ না বলে বিরোধ বললেই ভালো হয়। হেমাঙ্গিনীর সঙ্গেও মাত্র একদিনের দেখাশোনা, এরই মধ্যে এমন কিছু অন্তরঙ্গতা জন্মাতে পারে না যাতে এই পারিবারিক ক্রিয়ায় কিশোরকে নিমন্ত্রণ করতে হয়। অথচ তাকে এই দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুই আর সুহাসিনীর কাছে গোপন রইল না। সেদিন কিশোরের প্রতি হেমাঙ্গিনীর অযাচিত হৃদয়তার অতিশয্যা দেখে সুহাসিনীর কিছু বিস্মিত হয়েছিল। আজ তার হেতু বুঝতে তিলমাত্র বিলম্ব হলো না। মর্মভেদ করা একটা দীর্ঘশ্বাস তার কণ্ঠ পর্যন্ত ঠেলে উঠল, কিন্তু তা বাইরে আসতে দিল না। করবীর দিকে ফিরে জিজ্ঞাসা করল, কি বলছিলে? এবার করবীর কাছ থেকে কোনো উত্তর আসলো না। সুহাস দেখল সে সামনের দিকে একটু ঝুঁকে উৎসুক দৃষ্টিতে কিশোরের দিকে তাকিয়ে আছে। এই সময় হেমাঙ্গিনী করবীর দিকে ফিরে ডাকল, করবী, এদিকে আয়, কিশোরের সঙ্গে তোর পরিচয় করিয়ে দিই। কিশোরও সঙ্গে সঙ্গে এদিকে ফিরল। সুহাসিনীকে দেখে স্মিত মুখে হাত তুলে নমস্কার করল। করবী সুহাস্য মুখে চঞ্চল পদে এগিয়ে এলো। সুহাসিনী কিন্তু কিশোরের নমস্কার ফিরিয়ে দিতেও পারল না। অব্যক্ত ব্যথার ভার বুকে নিয়ে নত মুখে পাথরের মতো শক্ত হয়ে বসে রইল। হেমাঙ্গিনী বোধহয় কিশোরের জন্যই অপেক্ষা করছিল। এবার তার ইঙ্গিত পেয়ে তমাকা আটা দুজন বেয়ারা চায়ের পরাত ও রূপোর ট্রেতে করে
কেক, প্যাটিস ইত্যাদি নানা খাবার নিয়ে অতিথিদের দিতে লাগলো। কিশোর ও করবী তখন ঘরের এক কোণে গল্প আরম্ভ করেছিল। বেয়ারা উপস্থিত হলে করবী একটা পেয়ালা তুলে নিয়ে কিশোরের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নিন কিশোরবাবু। কিশোর লজ্জিতভাবে বলল, এটা আপনি নিন, আমি চা খাই না। চা খান না? চক্ষু বিস্ফারিত করে করবী তার দিকে তাকিয়ে রইল। কিশোর হেসে বলল, ঘোর অসভ্যতার লক্ষণ সন্দেহ নেই, কিন্তু চা খেলেই আমার মাথা ধরে। করবী আরও কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে খিলখিল করে হেসে উঠল। হাসি থামলে বলল, চা খান না? আপনি তো ভারী আশ্চর্য মানুষ। আমি দিনে অন্তত 10 পেয়ালা খাই। আচ্ছা, একটা কেক খান, নাহলে পিসিমা দুঃখ পাবেন। তা বরং খাচ্ছি, বলে কিশোর সন্তর্পণে ট্রে থেকে একটা মিষ্টান্ন তুলে নিল। করবী নিজের পেয়ালার কোণায় ঠোঁট স্পর্শ করে জিজ্ঞাসা করল, আপনি আগে কোথায় থাকতেন? মৃদু হেসে কিশোর বলল, চা খাই না বলে নিশ্চয়ই আপনার সন্দেহ হচ্ছে আমি সম্প্রতি কোনো জঙ্গল টঙ্গল থেকে বের হয়ে এসেছি। সত্যি কি না বলুন। করবী খুব হাসতে হাসতে বলল, না সেজন্য নয়, আপনাকে আগে কখনো দেখিনি কি না তাই জিজ্ঞাসা করছি। কিশোর বলল, দেখেননি তার কারণ ইতিপূর্বে আমি আপনাদের সমাজে মেশবার সুযোগ পাইনি, নইলে গত 5-7 বছর ধরে আমি বরাবর কলকাতাতেই থাকি। মাত্র মাসখানেক হলো বিনয়বাবুর সঙ্গে আলাপ হয়েছে, সেই সূত্রেই আপনাদের মতো উন্নতশীল লোকের সঙ্গে মেলামেশা। করবী যেন হতবুদ্ধি হয়ে বলল, কিন্তু কিন্তু আপনাকে দেখে, আপনার কথাবার্তায়। কিশোর হেসে উঠে বলল, আড়ষ্ট জড়ো ভাব নেই, এই বলতে চান তো? এটা আমার স্বভাব, কোনো অবস্থাতেই আমি আড়ষ্ট বা জড়সড় হয়ে থাকতে পারি না। ঘরের এক কোণে সুহাসের তখন চোখ ফেটে জল আসছে। শরীর এত খারাপ বোধ হচ্ছে যে ইচ্ছা হচ্ছে কোথাও নিলিবিলি পেলে বালিশ মুখে গুঁজে শুয়ে পড়ে। এদিকে অনুপম কখনো ঘেঁষে ঘেঁষে তার পাশে এসে বসছে, আবার কতকগুলো অর্থহীন কথা অবিশ্রাম তার কানের কাছে বলেই চলছে। তাতে শারীরিক ক্লান্তি যেন আরও দুর্বিষহ হয়ে উঠেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 7:30। ভদ্রতা বাঁচিয়ে বিদায় নিতে হলেও অন্তত 1 ঘন্টা বসে থাকতে হয়। সে অধীরভাবে বিনয়বাবুর জন্য একবার চারিদিকে চক্ষু ফেরালো। দেখল তিনি একটা কোণে বসে দীনবন্ধুবাবুর সঙ্গে অত্যন্ত মনোযোগ দিয়ে কথা বলছেন। অসুস্থতার অজুহাত দেখিয়ে সকাল সকাল বাড়ি ফেরা সম্ভব হবে কিনা ভাবছে, এমন সময় অতি কাছে কিশোরের কণ্ঠস্বর শুনে সে চমকে উঠল। ফিরে দেখল কিশোর ও করবী তার পিছনে এসে পাশাপাশি দাঁড়িয়েছে। কিশোর বলল, আমার এবং এর পক্ষ থেকে একটা সম্মিলিত আর্জি আপনার কাছে পেশ করতে চাই। সুহাসিনী হ্যাঁ না কোনো উত্তর না দিয়ে ফিরে বসল। এতক্ষণ যে শান্তি তার দেহ মন অবসন্ন করে রেখেছিল, তাতেই যেন রূপান্তরিত হয়ে কিশোরের প্রতি দারুণ বিরক্তির আকার ধারণ করল। কিশোর এই সকৌতুক আবেদনের কোনো উত্তর দিল না। কিশোর আবার আরম্ভ করল, আমাদের বিনীত আর্জি হচ্ছে এই, অনুপমবাবু আমাকে 1 গ্লাস জল এনে দিতে পারেন? এই যে এক্ষুনি দিচ্ছি, বলে অনুপম ব্যস্ত হয়ে আদেশ পালন করতে ছুটল। কিশোর আবার বলতে যাচ্ছিল, সুহাসিনী বলল, করবী আয়, আমার কাছে এসে বস। কোথায় ছিলি এতক্ষণ? আর আমার আবেদন বুঝি কানেই তুলছেন না, বলে কিশোর সামনে এসে দাঁড়ালো। বিরক্তিপূর্ণ অবজ্ঞায় সুহাসিনী চোখ তুলে বলল, কি বলতে চান সোজা করে বলুন। কিশোরের মুখের হাসি মিলিয়ে গেল। সে অপ্রস্তুতভাবে বলল, একটা গান গাইতে বলছিলাম। তার অদ্ভুত স্পর্ধায় সুহাসিনী যেন অবাক হয়ে গেল। ভ্রু তুলে শুধু একবার বলল, গান। তারপর গভীর বিরক্তিতে মুখ ফিরিয়ে নিয়ে পাশে উপবিষ্ট করবীর সঙ্গে কথা বলার উদ্যোগ করল। কিশোর সুহাসিনীর কথার ধরন কিছুই বুঝল না। বলল, হ্যাঁ, আমরা এতক্ষণে বলাবলি করছিলাম যে আপনি যদি একটা গান করেন। তড়িৎ বেগে তার দিকে ফিরে তীক্ষ্ণ অনুচ্চ কণ্ঠে সুহাসিনী বলল, আপনি কি মনে করেন আমি পেশাদার গাইয়ে?